সময়, ভাগ্য আর পরিস্থিতি সবকিছুই যেন আজ আমার বিপরীতেই দাঁড়িয়ে। বিপদে পড়লে পর মানুষ নয়, আপন মানুষগুলোই বেশি সুযোগ নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু পর মানুষ তেমনটা আগ্রহ দেখায় না, কিন্তু যতটা না আগ্রহ দেখায় আপন মানুষগুলো। আপন মানুষগুলো ভালো কিছু চায় না, তারা সবসময় চায় খারাপ। তারা চায় বিপদের সুযোগগুলো নিতে, আর যেটা সবসময় আমার সাথেই হয়ে আসছে। যাই হোক, পরে বলি বিপদের কথা, আগে রান্নাটা করে নিই। তো আজকে আমার ছিল না, যার কারণে আমি নিজে রান্না করছি। তো কেউ যেহেতু বাসায় নেই, আমি মেয়ে, এজন্য শুধু মাছটা রান্না করলাম। তো তারপরে রান্না বান্না শেষ করে এদিকে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে গ্রামের বাড়িতে সব কিছু পরিষ্কার করে রাখা যায় না, তারপরে গুছিয়ে যতটুকু রাখা যায় ঠিক ততটুকুই করতেছি। তো রান্না বান্না শেষ, আর সব কিছু গোছানোও শেষ। আর গোছানোর পরে তারপরে অন্যান্য বাহিরের কাজগুলো করব। তো আমাদের হাঁসে কিন্তু অনেকগুলো ডিম দিয়েছিল, তো ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। গ্রামে থাকলে এগুলো সুবিধা, তাই না? দেশি দেশি সব কিছু, মানে দেশি টাটকা সব কিছুই খাওয়া যায়। তো এই যে কাজকর্ম শেষ করে আমি মেয়ে একটু বাইরে যাচ্ছিলাম। এটা কিন্তু বেড়াতে না, খুব প্রয়োজনে একটা কাজে যাচ্ছিলাম। আর যেটা বলছিলাম, আসলে অনেক দিন থেকে আমি ঘুরতেছি এই কাজটার জন্য, কিন্তু কাজটা আমি কমপ্লিট করতে পারছি না। ওই যে বললাম না, বিপদে পড়লে আসলে আপন মানুষগুলোই বেশি সুযোগ নেই। আমি সব সময় আমার আপন মানুষের কাছ থেকেই ঠকেছি, আপন মানুষগুলোই সবচেয়ে বেশি ঠকায়, আর এটা সব সময়ই দেখে আসছি। কিন্তু না যে অধিকার দিবে না, সেটা আসলে কখনোই বুঝতে পারিনি। একটা মানুষের ধৈর্য কতটুকু থাকতে পারে। অনেক দিন থেকেই ধৈর্য ধরে আছি, কিন্তু যখন কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন যখন বললাম, তারপর সেখানে তৈরি হলো ঝামেলা। আসলে এখনকার যুগের মানুষগুলা পরের জিনিস আত্মসাৎ করে খেতে বেশি পছন্দ করে। আমার শ্বশুর মারা গেছে 10 বছর আগে, আর এই 10 বছর ধরে সব সম্পত্তি আমার শ্বশুরের আত্মীয় স্বজন সবাই খাচ্ছে। সবাই বলতে আর কি, সবার অংশ সবাইকে বুঝিয়ে দিয়েছে, কিন্তু আমার মেয়েটা এখন পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে দেয়নি। ওই যে বললাম, বিপদের সময় আপন মানুষগুলোই বেশি ঠকায়। তো সেটাই হয়েছে, যাদের দরকার নেই বা সবাই সবারটা পেয়ে গেছে, কিন্তু আমাদেরটা আমরা পাইনি। এই জায়গাটা আমাদেরকে দিবে পারি করতে, কিন্তু এখানে একটা ড্রেন, আর ড্রেনের পানিগুলো সব এই দিক দিয়ে যায়। তো এখানে ধানের সময় ধান হয়, আর অন্যান্য সময় এক গলা পানি থাকে। সেই পানির মধ্যে কি একটা বাড়ি করা সম্ভব? আর এই জায়গাগুলো প্রত্যেকটা, মানে সব জায়গাগুলো আমার শ্বশুরের। কিন্তু এত ভালো জায়গা থেকে থাকতে এই গর্ত, পানিওয়ালা গর্ত আমাদেরকে দিবে, সেখানে কি কোনোভাবে বাড়ি করা সম্ভব? আসলে কেউ না থাকলে মানুষ তাদেরকে ঠকায়। আর যেহেতু আমার বিপদ, এজন্য আমাকে সবাই ঠকানোর চেষ্টায় আছে। আমার কথা হলো একটাই, আমি তো কারো অংশ নিতে যাচ্ছি না, তাই না? অংশীদার হিসেবে আমার মেয়ে যেটা পাবে ঠিক সেটাই আমাদেরকে দিতে হবে। অন্যান্য কারো তো একটা মানে 51 অংশ নিব না, তাহলে কেন তারা এভাবে আটকায় রাখবে? এতিমের অংশটুকু পুরোটুকুই দেওয়া উচিত। জোর করে কয়দিনই বা খাওয়া যাবে, তাই না? আর জোর করে এতিমের হক কেনই বা খেতে হবে? নিজেরটা খাইলেই তো হয়, অন্যেরটা কেন খেতে হবে? আমি মানলাম আমার বাবা করেছে, আমার অধিকার বেশি, তাই বলে এটা না, বাবার তো যতগুলো সন্তান আছে তাদের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে হবে, এটাই নিয়ম। পূর্বের ইতিহাস শোনাইলে তো কোনো কাজ হবে না, তাই না? যতটুকু থাকবে আইন অনুযায়ী সেইভাবে বন্টন হবে, এটা সবাইকেই মানতে হবে। কিন্তু জোর করে সেটা খাওয়ার মধ্যে কি কোনো কৃতিত্ব আছে? এতিমের হক মেরে খেয়ে কখনো বড় হওয়া যায় না, কয়দিনই বা খাবে? এই জায়গাটা 3 শতক জায়গা, সেই লম্বা 8 ফিট রাস্তা, সেখানে কি কোনো বাড়ি হয়? এটা যদি স্কোয়ার জমি হতো তাহলেও না এখানে বাড়ি হতো, কিন্তু লম্বা 8 ফিট রাস্তা জায়গায় কোনো দিন বাড়ি হয় না। মানুষ তো রাস্তায় ছাড়ে 10-12 ফিট। এই জায়গাটাও যে আমাদের নামে রেজিস্ট্রি, তারপরও আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো দখলই পাইনি, সেটাও তারা খাচ্ছে। এইটুকু সম্পত্তি খেয়ে কি সারা জীবন তারা ভালো থাকবে? আমি তো অন্তত তাদেরকে কোনোদিনও ক্ষমা করব না। এত ভালো ভালো জায়গা থাকতে আমাকে দিবে গর্ত, সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।